সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি সোহেল রানা, উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা, বাজিতপুর কৃষিগঞ্জ। আজকে আমরা ধরিকান্দি গ্রামে আনোয়ার ভাই খামার আসছি এবং সফল উদ্যোক্তা। চলুন আজকে আমরা এই খামারটা পরিদর্শন করি এবং যারা নতুন খামার করতে চান তারা অনেকেই আমাকে ফোন দেন যে স্যার আমরা খামার করব, আমরা গাভীকে কি খাওয়াবো, কিভাবে একটা গাভীর খামার করতে পারি। আপনারা যদি এই ভিডিওটা দেখেন আশা করি সম্পূর্ণ প্রশ্নের উত্তর পাবেন। তো চলুন আজকে আমরা এই খামার পরিদর্শন করি এবং আনোয়ার ভাইয়ের সাথে কিছুক্ষণ সময় কথা বলি। তো আনোয়ার ভাই কেমন আছেন? হ্যাঁ, ভালো আছেন। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আপনার খামারটা দেখে খুব ভালো লাগছে। তো আপনার এই খামার করার পিছনে উদ্দেশ্য কি? আপনি খামারটা কিভাবে তৈরি করছেন? অনেকগুলো গাভী দেখা যাচ্ছে, আর আপনাদের দুধের পরিমাণ কেমন পান এই বিষয়ে আমাদের দর্শকরা জানতে চায়, দয়া করে কিছু বলেন। আসলে এটা আজ থেকে প্রায় 5 বছর আগে আহ, আমরা চিন্তা করলাম যে একটা ডেইরি ফার্ম করা যায় কিনা আর কি। কারণ হচ্ছে যে বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আমরা যদি এই লাইভ স্টকে যদি আমাদের মতো তরুণ উদ্যোক্তা যারা আছে আমরা যদি আগে না আসি, তাহলে আমাদের দেশের যে মানে দুধের চাহিদা বা মাংসের চাহিদা এগুলো কিন্তু পূরণ করা সম্ভব না। ওই রকম চিন্তা করে আসলে এটা আমাকে মানে শুরু করা। তো আমি আসলে প্রথমে আমি ফ্যাটানিং দিয়ে শুরু করছি। কারণ আমরা যে প্রশিক্ষণ পাইছি এটা জানতে পারছি যে ফ্যাটানিং দিয়ে শুরু করলে প্রথমে এইটা সম্পর্কে ধারণা পাওয়া যায়, তারপরে আস্তে আস্তে ডেরিতে যাইতে হবে। কারণ ডেরিটা একটু জটিল বিষয়। একটা মানুষ প্রথমে যদি ডেরিতে যায় তাহলে ডেরির যে ম্যানেজমেন্টটা সে হয়তো প্রথমে বুঝতে পারবে না, সমস্যার মধ্যে পড়বে। তো যাই হোক, আমি 2 বছর আমি ফ্যাটানিংয়ে ছিলাম। তারপরে আমি আস্তে আস্তে 2টা বকনা দিয়ে আমি শুরু করছি। ভালো জাতের 2টা বকনা আমি নিয়ে আসছিলাম। সেই বকনাগুলোকে লালন পালন করে আদর্শভাবে তারপরে সেই বকনা থেকে কিন্তু ক্রমান্বয়ে আপনি দেখতেছেন আমার এই ফার্মে বর্তমানে গাভী আছে প্রায় 8টা গাভী আছে। 2টা বকনা দিয়ে কিন্তু আমি শুরু করছি এবং আজকে কিন্তু মাসাল্লাহ মানে 8টা গাভী আছে। পাশাপাশি আরও ছোটো ছোটো বকনা আছে। এটাও আমি ক্রমান্বয়ে আমি গাভীতে রূপান্তরিত করবো আর কি। এবং একটা পরিকল্পনা আছে যে ভবিষ্যতে আমি ডেইরির জন্য একটা শেড থাকবে তো আছে, পাশাপাশি একটা মানে সারের জন্য আমি ফ্যাটানিং এর জন্য আর একটা শেড করবো আর কি। চলুন আপনার খামারটা আমরা ঘুরে দেখি। চল। যেটা বলছিলাম যে আমি প্রথম এই যে এটা দেখছেন, এটা একটা বকনা ছিল একদম ছোট, অর্থাৎ 7-8 মাস হবে বয়সের। এই বয়সের আমি বকনা এটা নিয়েছিলাম। তারপরে এই 2টা ছিল। তো এই 2টা দিয়ে আমি আসলে বকনা পালনের মানে হাতে করি এবং আমি শুরু করছি 2টা দিয়ে। এবং মোটামুটি এখন এই 2টা আরও 4টা বাচ্চা হয়েছে এবং এরা দুজন এখন প্রেগনেন্ট। দুধ দিতেছে এটা 22 লিটারের মতো, এটা 20 লিটারের মতো। এরকম আরও আরও অনেকগুলো গাভী আছে, এই যে পিছনে দিতেছেন এটা। এই 2টা কিন্তু এই 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 এদের মায়ে কিন্তু এরা, ঠিক আছে। এটা এটা এই দুটা বাচ্চা, হ্যাঁ, এই দুটা, এই হ্যাঁ, 2টা বাচ্চা মাশাআল্লাহ। এরাও কিন্তু প্রেগনেন্ট। বীজ দিয়ে দিছি, এরা প্রেগনেন্ট হয়ে গেছে। আরও আছে কিছু মানে এগুলো দুধের। তো আপনার ওই দুধ দেয়, তাই না? হ্যাঁ, এটা আনুমানিক কত লিটার দেয়? একদম শেষ মাথায় যে গাভীটা আছে এটা দুধ দিতেছে প্রায় 20 লিটারের মতো। আলহামদুলিল্লাহ। এরপর একটা দুধ দিতেছে 16-17 লিটারের মতো দুধ দিতেছে। এটাও যদি এখন প্রেগনেন্সি যে মানে একদম শেষ পিরিয়ডের অবস্থা, দুধ একটু কমে গেছে। মানে ডেরিতে হয় কি, ডেরিতে আপনি লাভবান তখনই হতে পারবেন যদি সারা বছর আপনি দুধের যে সাইকেলটা আছে এটা মেনটেন করতে পারেন। অর্থাৎ আমরা জানি যে বাচ্চা হওয়ার পরে যদি 1.5 মাস বা 2 মাসের মধ্যে যদি কনসেপ্টটা করানো যায় তাহলে অবশ্যই এই খামারে লাভবান হবে যদি করানো যায়। তো এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা এই যে খামারিরা এটা মেনটেন করতে পারছে তারা কিন্তু ডেরিতে লাভবান হবে। তো আমি বেশি ফোকাস দিই যাতে রাইট টাইমে সঠিক সময়তে প্রেগনেন্সিটা করানো যায়। এটার জন্য বাচ্চা হওয়ার পরেই কিছু ট্রিটমেন্ট আছে, কিছু মেডিসিন আছে, কিছু যত্ন আছে, এগুলো করতে হয়। করলে তাড়াতাড়ি আবার হিটে চলে আসে। আপনার এই যে গরুগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর খাইতেছে, তো আপনার খাবার খাবারের লিস্টে কি কি আছে? এই যে শুকনো ক্ষেত, কাঁচা ঘাস একসাথে মিক্স করে দিয়েছেন। আমি ডেইরিতে
বিশেষ করে ডেইরিতে যদি আপনি লাভবান হতে চান, আপনাকে ঘাস করতে হবে, এর কোনো বিকল্পই নাই। আপনি কি ঘাস করছেন? হ্যাঁ, অবশ্যই। আমার 3 জাতের ঘাস আছে। আমার আছে আপনার উঁচু জমির জন্য পাকচং আছে, আবার জারা আছে, আবার নিচু জমি আছে, এটার জন্য আমি আবার জার্মান ঘাস আমি করছি, এটা আছে। তো 2 জাতের গাছ আমার কাছে আছে এবং প্রায় 1 একরের মতো আমার ইয়ে আছে। যদিও এই সেটার জন্য 1 একরটা কিন্তু উপযুক্ত না, আরও বেশি দরকার দরকার ছিল, কিন্তু জায়গা সংকুলনের কারণে হইতেছে না। তবে মোট কথা হচ্ছে, আপনি গরু পালতে গেলে আপনাকে ঘাসের ব্যবস্থা করতে হবে। চলুন আপনার কাছে ঘাসের প্লটটা দেখে আসি। সুপ্রিয় দর্শক, আমরা এই আনোয়ার ভাইয়ের ঘাসের প্লটে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন একজন সফল উদ্যোক্তা কাকে বলে আনোয়ার ভাইকে দিয়ে বোঝা যায়। তো উনি সম্পূর্ণ জমিটাকে একটা ঘাসের খেতে পরিণত করেছে, আর ঘাসগুলো দেখছেন সম্পূর্ণ খুবই সুন্দর। গরুর খাদ্যের সিংহভাগ খাবার তিনি এই ঘাসটিকে উৎপাদন করে। তো এই ঘাসের প্লট কিভাবে করবেন সে বিষয়ে আমরা আনোয়ার ভাইয়ের সাথে কথা বলবো এবং আশা করি আপনার উপকার হবে। আনোয়ার ভাই, এই আপনার ঘাসের প্লটটা দেখলাম খুবই ভালো লাগতেছে। তো এই বিষয়ে আমাদের দর্শকদের কিছু বলেন, তারা করতে চাইলে কিভাবে করতে পারে জানতে চাই। এটা হলো আপনার জার্মান ঘাসের ঘাসের ফলন আর কি। তো জার্মান এটা তো আমরা জানি পানিতে বেশি হয়। পানিতে বেশি হয়। এখন এই জমিটার একটা ইয়ে হচ্ছে কি, গুণাগুণ হচ্ছে, এটা আপনার বছরের 6 মাসেই এটাতে স্যাঁতস্যাঁতে ভাব থাকে, পানিও থাকে কিছু সময়, স্যাঁতস্যাঁতে ভাবটা থাকে। এখন হয়তো ড্রাই পিরিয়ড যে কারণে শুকনা মনে যাচ্ছে, কিন্তু এটা এরকম থাকবে না। আর যখন শুকনা হয়, এই যে এখন আমি কিছুদিন পরে এটাতে সেচ দিব, এই যে আমি বলছিলাম না, আপনার কম্পোস্ট সার দিব, এখানে সার দিব, অন্যান্য সার দিব, দেওয়ার পরে এখানে পানির সেচ দিব, দেওয়ার পরে যেহেতু এখন শীতকাল, এর ফলনটা কম। এখন কিছু পরিচর্যার সময়, আমি যদি এখন ঠিকমতো পরিচর্যা করি, তাহলে সারা বছর এখান থেকে আপনার ঘাস হবে। আর এটা একটু নিচু জায়গাতে এই ফলনটা ভালো হয় জার্মানটা, অর্থাৎ প্রতি বছর সারা সারা বছর যেন স্যাঁতস্যাঁতে ভাবটা থাকে, মূল বিষয় হলো এটা। আপনার ঘাসের প্লট করতে গেলে প্রথমে জমি কিভাবে উর্বর করতে হবে, জমিকে কি করতে হবে, এটা তো দর্শকদের বলে। এটা আসলে অন্যান্য জমি ফসল চাষের মতো আর কি। প্রথমে আপনার ভালো করে এটাকে ইয়ে হাল চাষ করতে হবে প্রথমে। হাল চাষ করার পরে এখানে পর্যাপ্ত পরিমাণে গোবর সার বা জৈব সার দিতে হবে। দেওয়ার পরে আপনার যে কাটিং আছে, জার্মান যে কাটিং আছে, আপনার এই যে কাটিংগুলো আছে, এই কাটিংগুলা এই কাটিংগুলো আপনার এই জমিতে রোপণ করতে হবে। তার মানে এই যে একটা নিচে থাকতে হবে। হ্যাঁ, 2 গিট বা 3 গিট যাই হোক না কেন, হ্যাঁ। এটা ভালো হয় যদি আপনার আলাদা করে যদি এটা কেটে যদি জার্মিনেশনটা করা হয়, হ্যাঁ, তখন যদি জমিতে রোপণ করা হয়, তাহলে এটার রেজাল্টটা ভালো পাওয়া যায়। পাশাপাশি আপনি সরাসরিও এই কাটিংটা সরাসরি আপনি কাদার মধ্যে দিতে পারেন, অসুবিধা নেই, এটা দিলেও চলবে। আপনি এই ফলন বছরে কয়বার পান? আমি তো দেখতেছি মনে হয় আপনি এবারে সম্প্রতি কাটছেন, কেটে হয়তো গরুকে খাওয়াইছেন। আপনি কি এটা সারা বছর সারা বছর? আপনি একদিক দিয়ে খাওয়াবেন, আবার আরেক দিক দিয়ে ঘাস হয়ে যাবে। তার মানে আমি একবার জমি চাষ করলে আমি সবসময় পেতে পারি? হ্যাঁ, এই জমিটা আমি 5 বছর আগে লাগাইছিলাম, কাটিংটা আমি 5 বছর আগে লাগাইছি, এই 5 বছর ধরে কিন্তু ফলন পাইতেছি। আচ্ছা আচ্ছা। তাহলে আপনার এই ঘাস ক্ষেত থাকাতে আপনার মনে হয় গরুর খাবারের সিংহভাগ এখান থেকে আসে, অনেক খরচে কম হয় আপনার, তাই নাকি? অবশ্যই। আপনি এই ঘাসের যে গুণাগুণ, এটা তো আসলে নতুন করে বলার কিছু নেই। আপনি ঘাস হইলে আপনার আমরা গরুরে কি খাওয়াই, আমরা গরুরে খাওয়াই দানাদার এবং রাফেস বা আঁশ জাতীয় যে খাবারগুলো আছে। তো এই দুইটার আপনার আঁশ জাতীয় খাবার মধ্যে আমাদের দেশে যেটা অভ্যাস, যে মানুষ খড় খাওয়ায়, খড়ের মধ্যে পুষ্টিগুণ তেমন বলতে কিছু নাই। পাশাপাশি খড় কিন্তু অনেক দাম, অনেক দাম কিন্তু হ্যাঁ খড়। হ্যাঁ, খাওয়ার দাম অনেক। তাহলে আমি দাম দিচ্ছি বেশি, কিন্তু ফলাফল পাচ্ছি কম। তো আপনি যদি ঘাস রোপণ করেন, এই ঘাসে আপনি যদি খাওয়ান, তাহলে আপনার দানাদার খরচ অর্ধেক দিলেই হয়। দানাদার অর্ধেক দিলে কিন্তু আপনার ফার্মের অনেক লাভবান হয়ে যায়। সুতরাং এই ঘাসের গুণাগুণের কোনো শেষ নাই, এবং এই ঘাসটা রীতিমতো দিলে আপনার গরুর যে সাপ্লিমেন্টারি যে মেডিসিনগুলো আছে, যেমন আমরা এখানে বিভিন্ন ভিটামিন বলি, মাল্টিভিটামিন বলি, তারপরে ক্যালসিয়াম বলি, আয়রন বলি, জিঙ্ক বলি, এই সমস্ত কিছু উৎস কিন্তু এই ঘাস। সৃষ্টিকর্তা আমাদের এই ঘাসটা গরুর জন্য তৈরি করছে, এবং সবকিছুর উপাদান কিন্তু রয়ে গেছে এই ঘাসের মধ্যে।
তো ঠিক আছে আনোয়ার ভাই, আপনার ঘাসের প্লট দেখলাম। আনোয়ার ভাই, এই হলো আপনার আপনার বায়োগ্যাস প্ল্যান্ট। তো এই এটা কিভাবে ব্যবহার করেন আর কি উপকার পান এখান থেকে? এটা নির্দিষ্ট পরিমাণ, প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে গোবর এখানে দেওয়া হয়। আমরা একটু তারপরে দেখতে পারি? এটা হলো আপনার গোবরের চেম্বার। ও, এখানে আপনি এই গোবরগুলো ব্যবহার করেন, হ্যাঁ? এখানে গোবরটা দেওয়া হয়, তারপরে এটা দিয়ে ওই মূল চেম্বারে যায় আর কি, তারপরে এখান থেকে গ্যাস উৎপন্ন হয়। আপনি কয়টা চুলা ব্যবহার করেন এই গ্যাস দিয়ে? 2টা চলে ব্যবহার করি। তাহলে তো আপনার মাসে গ্যাসের খরচও কমে আসলো, হ্যাঁ? হুম। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর এখান থেকে যে গ্যাস করার পর আমরা জানি একটা জৈব সার বের হয়, হ্যাঁ, গোবর, এই জৈব সারগুলো কি কাজে ব্যবহার করা যায় আপনি মনে করেন? এটা ঘাস খেতে আমি ব্যবহার করি। পাশাপাশি আমার এই মুহূর্তে প্ল্যান্টটা নাই, কিন্তু আমি এনে ভার্মি কম্পোস্ট আছে, হ্যাঁ, ভার্মি কম্পোস্টও আমি কাঁচামাল হিসেবে এটা দিই আর কি। এটা যদি আপনার ধান ক্ষেত বা ফসল জমিতে দেওয়া হয় তাহলে কি উপকার পাবে? অবশ্যই বিশাল উপকার। আপনার ইউরিয়াতে আপনার হয়তো দ্রুত বর্ধন হয়, কিন্তু দিন দিন কিন্তু জমির যে উর্বরতা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায়। কিন্তু আপনি যদি জৈব সারটা ব্যবহার করেন, আবার দিন দিন এটার উর্বরতা বাড়বে। আপনার সম্পূর্ণ খামার, আপনার ঘাসে প্লট সবগুলো দেখলাম। তো আপনার এখান থেকে আয় কেমন আসে? আয় বলতে এখানে আমার প্রতি বছর তো ঠিকই আছে। আপনার প্রতি মাসে আমি এখান থেকে বাছুর বিক্রি করি, দুধ বিক্রি হয়। পাশাপাশি এনে আপনার দেখছেন যে সারও আছে, সারও আমি এখান থেকে বিক্রি করি। তো আয়ের উৎসটা আসলে ওই জায়গাতে। আর ব্যয়টা হচ্ছে আমার এখানে কর্মচারী আছে 2 জন, পাশাপাশি সেচের কিছু খরচ আছে, সব কিছু মিলে। তো আয় ব্যয় মিলিয়ে প্রতি মাসে আমার এখানে প্রায় 60-70 হাজার টাকার মতো আমার ইনকাম হয়। 60-70 হাজার? তার মানে আমরা ধরতে পারি যে বছরে আপনার প্রায় 5 থেকে 7 লাখ টাকা এখান থেকে খরচ বাদে আসে। আলহামদুলিল্লাহ, খুবই খুশি হলাম ভাই। ইনশাল্লাহ আপনি এগিয়ে যান, আমরা সবসময় আপনার পাশে আছি। তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন, তারা কি করতে পারে, কিভাবে খামারগুলো করতে পারে, একটা উদ্যোক্তা হিসেবে আপনার পরামর্শ? আমি বলবো, আমি বরাবরের মধ্যে বলবো যে আসলে এই সেক্টরটা, এই আপনার লাইভস্টক সেক্টরটা, বিশেষ করে এই ডেইরি বলেন বা আপনার ফ্যাটারিং বলেন, যাই কিছু বলেন, এগুলো হচ্ছে যে আসলে এই শিক্ষিত মানুষের এখন কর্মসংস্থানের মূল উৎস কিন্তু এটা হয়ে গেছে। কারণ হচ্ছে প্রচুর পরিমাণ বেকার আছে আমাদের দেশে। তো আমি একসময় অনেক বড় চাকরি করতাম, আমি কিন্তু ওগুলা ছেড়ে দিয়ে আমি এলাকায় এসে কিন্তু আমি এটা বিজনেসটাকে আমি স্টার্ট করছি। এর মাধ্যমে আমার পাশাপাশি আরও কয়েকটা ফ্যামিলি কিন্তু উপকৃত হচ্ছে। তো উদ্যোক্তা যদি একটা মানুষ হয়, তাহলে সে যেমন এখান থেকে লাভবান হবে, পাশাপাশি আরও কিছু মানুষ এখান থেকে লাভবান হবে। তো আমি শিক্ষিত তরুণ বেকার যারা আছেন তাদেরকে অনুরোধ করবো যে আপনারা এইটাকে আপনার মূল পেশা হিসেবে আপনি চিন্তা করতে পারেন। এবং এটা করতে গেলে আপনাকে প্রথমে যেটা করতে হবে, একটা ভালো একটা প্রশিক্ষণ নিতে হবে এই সেক্টরের উপরে। প্রশিক্ষণ নেওয়ার পরে আপনি এখানে যদি শ্রম দেন, কেউ যদি শ্রম দেয়, কোনো শিক্ষিত উদ্যোক্তা যদি শ্রম নেয়, অবশ্যই এখান থেকে সে লাভবান হতে পারবে। এবং আমি মনে করব যে যদি কেউ এটা চিন্তা করে যে আমি এই সেক্টরে আমি আসব, তাহলে অবশ্যই প্রথমেই বড় পরিসরে না করে আমার মতো ছোট্ট ক্ষুদ্রভাবে শুরু করা উচিত। তাতে করে হবে কি, সে আস্তে আস্তে অভিজ্ঞ হইল এবং সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগে পরবর্তীতে সে ভাই আমি দেখতে পাচ্ছি যে আমি দেখা যেটা বলছিলাম, এই যে এটা কিন্তু যারা, হ্যাঁ, এই যে যারা, আমি এই যারা ঘাসগুলাকে আমি এই যে মেশিন আছে, চপার মেশিন আছে, হুম, এই যে চপার মেশিন, এই চপার মেশিন দিয়ে একদম সাইজই প্রায় 2 ইঞ্চি বোধ হয়, হ্যাঁ 2 ইঞ্চি হবে, 2 ইঞ্চি সাইজের এই কাটিংটা করা হয়। করা হওয়ার পরে এটা শুকনো খেরের সাথে এটা মিক্স করে দেওয়া হয়। এটার সাথে মিক্স করলে মানে উপকারটা কি পান আপনি? এটা হলো ড্রাই ম্যাটারটা বাড়লো 1 নম্বর বিষয়, কারণ কাঁচা ঘাসে ড্রাই ম্যাটার কম থাকে। তো আপনি যদি এর সাথে খড় দেন, এটা ড্রাই ম্যাটারটা বাড়ে, পাশাপাশি পুষ্টিগুণটা বাইরে গেল কিন্তু এখানে। আপনি পুরোপুরি ঘাস দিতে পারবেন না 100%, আবার পুরোপুরি 100% খড় দিতে পারবেন না। আপনি দুটোকে মিক্স করে দিবেন, এটা রেজাল্ট ভালো পাবেন। আচ্ছা, আপনার এই খামারে যে এই যে আমি দেখি যে বজ্র পদার্থগুলো আছে, বজ্রগুলো আছে, এগুলো আপনি কি করেন? এগুলো ফেলে দেন না কোনো কাজে লাগান? না না না, অবশ্যই না। এটা আমার মানে গুরুত্বপূর্ণ একটা সম্পদ। কেন বলতেছি, আপনি জানেন, তোকে বলছি আমি যে আমার 1 একর আমার ঘাসের জমি আছে। তো এই ঘাসের জমি উর্বরতার জন্য আমি এই গোবরটাকে ব্যবহার করি। প্লাস
এটা পাশাপাশি আমি এই গোবরটা দিয়ে আমি বায়োগ্যাস কম্পোস্ট প্ল্যান করা আছে এখানে। আমি সেখানে বায়োগ্যাসের ব্যবস্থা করছি। সেই বায়োগ্যাস আমার ফার্মের যে কাজ আছে সেই কাজের চাহিদা মিটার পাশাপাশি আমার 1-2টা বাড়িতেও কিন্তু আমি এটার একটা সংযোগ দিচ্ছি। আমরা একজন আদর্শ খামারি কিভাবে তার খামারকে গড়ে তুলবে, একটা খামারি কিভাবে তার সম্পূর্ণ স্বপ্নকে বাস্তবায়ন করে, তার সম্পূর্ণ উদাহরণ আমাদের আনোয়ার ভাই। তিনি 2টা গাভী থেকে শুরু করে আজকে অনেকগুলো গাভীর মালিক হয়েছেন এবং ওনার মোটামুটি ভালো একটা ইনকামের সোর্স এটা। তো যারা নতুন করে খামার করবেন বা যারা করতে চান তারা দয়া করে ভিডিওটা দেখবেন। এবং আমরা চাই যে শিক্ষিত যে সকল যুবকেরা আছেন বা শিক্ষিত যে সকল ভাইরা আছেন তারা আসেন, আমাদের প্রাণী সম্পদ সেক্টর সবসময় আপনাদের জন্য খোলা। এবং আপনারা খামার করেন এবং আত্মনির্ভরশীল হন, উদ্যোক্তা হন, সামনে এগিয়ে চলুন। আর আমরা প্রাণী সম্পদ পরিবার সবসময় আপনাদের পাশে আছি। তো এই বলে আমি মোহাম্মদ সোহেল রানা এখান থেকে বিদায় নিচ্ছি। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো উদ্যোক্তার সাথে, নতুন কোনো সফলতা গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, শরীরের ঘাম কখনো কারোর সাথে বেইমানি করে না, পরিশ্রম করেন, সফলতা আসবেই। ধন্যবাদ।